আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পকথার ঝুলিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের পড়ে শোনাব ভৌতিক গল্প আমিন মাস্টারের বাড়ি। লিখেছেন তাহমিদুল ইসলাম। শুনতে থাকুন। এমনিতে আমি বেশ ঘরকুনো মানুষ, ঘর থেকে তেমন একটা বেরোই না। ছুটির দিনেও বসে বসে গল্পের বই পড়ি বা টেলিভিশন দেখি। স্ত্রীর পীড়াপিড়িতে যেবার কক্সবাজারে গিয়েছিলাম, সেবারও আমার একটা লম্বা সময় কেটেছে ওই হোটেলের রুমে শুয়ে বসে। কাজেই যখন আমাকেই অফিসের কাজে বেশ দূরে শোভনপুর নামক এমন একটা অজপাড়াগায় যেতে হলো, যেখানে সাধারণ লোকজন যায় না, আমি বেশ ক্রুদ্ধ আর বিরক্ত বোধ করলাম। তবু কিছু বলা যাবে না, সরকারি চাকরি ছাড়াও যাবে না। যাই হোক, বেশ পুরো একটা দিন লেগে গেল ঢাকা থেকে শোভনপুর যেতে। স্টেশনটায় যখন নামলাম, তখন সন্ধ্যের আলো বেশ নেঁকে ধরেছে চারপাশে। যদিও আমি সেই অস্পষ্ট আলোতে স্পষ্টভাবে দেখতে পেলাম বড় করে লেখা স্টেশনের নাম শোভনপুর। স্টেশনটা বেশ নিস্তব্ধ, মানুষজনও তেমন নেই একটা। রেল স্টেশনগুলোতে দু একটা কুলিও থাকে সাধারণত, কিন্তু এই শোভনপুর স্টেশনে তাও নেই। পাহাড় জঙ্গলে ঘেরা এলাকা, পথের ধারে বড় বড় গাছ। আমি পায়চারি করছি, আমাকে এখন মনে হয় কোনো রেস্ট হাউসে যেতে হবে। তাছাড়া যদি কোনো কুলি না পাই, কি করব আমি ভাবছি। এমন সময় এক ভরাট কণ্ঠস্বর শুনতে পেলাম। আরে, শরীফ না? হ্যাঁ, আমার নাম শরীফুল ইসলাম শরীফ। বয়স আমার 35। থাকি ঢাকার গ্যান্ডারিয়া এলাকায়। সরকারি চাকরি করি, সেটা আগেই বলেছি। তাকিয়ে দেখি একটা লোক, পরনে খদ্দরের পাঞ্জাবি আর পায়জামা, সারা মুখে ঘন দাড়ির জঙ্গল, ঘাড়ের কাছে বেশ বড় একটা আঁচিল। বলল, আরে শরীফই তো, কি খবর, কেমন আছিস? আরে, কে এই লোকটা? চিনতে পারছি না তো। আমি ইতস্তত করে বললাম, মানে, ওহো, আমায় চিনতে পারছিস না? এই তো। পারবি কিভাবে বল, এতদিন পর দেখা, আর তার উপর রেখেছি দাড়ি। তোর চেহারা দেখেই চেনা যায়, ক্লিন শেভড, মুখে ছেলেবেলার ভাবটা একদম ফুটে উঠেছে। মানে আর কি, আমি আমিন। এবারে চিনতে পেরেছিস নিশ্চয়ই? আমার মনে পড়ল, ছেলেবেলায় আমার এক বন্ধু ছিল, তার নাম আমিন। তবে স্মৃতিটা খুব অস্পষ্ট। স্বস্তি বোধ করলাম, কারণ এই অচেনা অজপাড়াগায় এসে চেনা কারো খোঁজ পেলাম। খুব বেশি কিছু যদিও আমার মনে পড়ছে না আমিনের বিষয়ে, তাও বললাম, তারপর তোর কি খবর আমিন? সে বলল, এই তো চলছে, তোর কি খবর সেটা বল। এই তো দেখ, সরকারি চাকরি করছি, এলাম একটা কাজে তোদের এই শোভনপুরে। আমিন খুশি হয়ে বলে, বাহ, খুব ভালো হয়েছে, তোর সাথে কতদিন পর দেখা। আমি এখানে একটা স্কুলে মাস্টারি করি। তা তুই বিয়ে করেছিস? আমি বললাম, হ্যাঁ, এই তো আর কি। বেশ বেশ, আমি ওসব করে উঠতে পারিনি জানিস তো এখনো। দেখি আরও সময় যাক কি হয়। আমায় চিনতে কিন্তু তোর এখনো বেগ পেতে হচ্ছে, আমি বুঝতে পারছি।
আমিন হাসতে লাগলো। আমি কথা কাটাবার জন্য বললাম, তা তুই থাকিস কোথায়? এই তো এদিকেই আমার বাড়ি। তুই উঠবি কোথায়? আমি বললাম, রেস্ট হাউসে। রেস্ট হাউসে? বন্ধুর বাড়ি থাকতে কেউ রেস্ট হাউসে ওঠে নাকি? হাঁদা, আমি কি এখানে বসে ঘাস কাটছি? আমি ইতস্তত করি। আমিন বলে, এর কোনো মানে নেই। তুই এক্ষুনি আমার সঙ্গে যাবি আমার বাড়িতে। দুমুঠো চাল বেশি বসিয়ে দিলেই চলবে, খেতে পারবি বেশ। তা রেস্ট হাউসে জানাতে হবে তো আমাকে। কি জানাবি? এই সরকারি প্রজেক্টে কে কখন এলো গেল রেস্ট হাউসের লোকেদের এত খোঁজ থাকে নাকি? আমি খানিকক্ষণ ভেবে বললাম, ঠিক আছে। লাগেজ তো এনেছিস, কুলি খুঁজিলি নাকি? আমি বললাম, সত্যি শহরে থেকে থেকে না তোদের অভ্যাসটাই খারাপ হয়ে গিয়েছে। এইটুকু জিনিস নিতে কুলি লাগে? আমিই নিচ্ছি। এই বলে আমিন আমার ব্যাগটা তুলে নিয়ে হাঁটা শুরু করল। আমিও আর কিছু বললাম না। পাছে ছেলেবেলার বন্ধু মন খারাপ হয়, রাগ করে বসে। এখানে দেখছি মোবাইলের নেটওয়ার্ক তেমন কাজ করে না, যথেষ্ট বিরক্তিকর বিষয়। আমি আমিনকে বললাম, তোর কথা বলতো, কেমন আছিস? আমিন বলে, আমার কথা আর কি বলবো, মাস্টার্সের পর এই গ্রামে এসে মাস্টারি শুরু করেছি, এই তো। তাই অজপাড়া গায়ে কেন? শহরেও তো করতে পারতিস। এমনি আমার নির্জনতা ভালো লাগে, আর আমার বাচ্চাদের খুব ভালো লাগে। ছোট বাচ্চাদের প্রতি একটা দুর্বার আকর্ষণ বোধ করি, সেই জন্য। ও তাই বল। আমি সরকারি চাকরি করি, হাঁপিয়ে উঠেছি। যারা 9টা 5টা ব্যাংকে বা প্রাইভেট ফার্মে চাকরি করে, তারা যে কিভাবে বেঁচে আছে কে জানে। আমারও সেই একই অবস্থা। ভাবছি অবসরের পর গ্রামে একটা বাংলো বাড়ি বানিয়ে থাকব। উত্তরে কিছু বলে না আমিন। আমরা হাঁটতে লাগলাম। চারপাশে বুনো ঝোপ, ঝিঝি পোকা ডাকছে। দু একটা শেয়ালকেও দেখলাম রাস্তার উপর থেকে ছুটে এপার থেকে ওপারে চলে গেল। আমিনের হাতে একটা টর্চ লাইট, সেই আলোতেই আমরা চলেছি। বেশ দূরে হেঁটে চলেছি। আমি জিজ্ঞাসা করলাম, আর কত দূর রে? বেশি দূর না, তবে একটুখানি কাদা পানি পেরোতে হবে, কিছু মনে করিস না। আমি বিরক্ত হলাম, শাপ দিতে লাগলাম সেই ওপর মহলকে, যারা আমাকে এখানে পাঠিয়েছে। আমিন আমার মনের কথা বুঝতে পেরে বলল, কিছু মনে করিস না ভাই, এখানে এমনই পরিবেশ, একদম অজপাড়াগা, বিদ্যুৎও থাকে না বেশিরভাগ সময়। তবে 2-1 দিন যদি থাকিস, এমনিতেই ইজি হয়ে যাবে সব কিছু। আমি বললাম, ঠিক আছে, আমাকে কাজ তো সারতে হবে, অসুবিধা নেই, চল। কিছু দূর কাদা পানি পেরিয়ে গিয়ে দেখি একটা বাড়ি আলো জ্বলছে। আর কত দূর রে? ওই যে সামনের বাড়িটা। আমিনের বাড়িটা বেশ পরিষ্কার, ঝকঝকে তকতকে। মাথার ওপর সিলিং ফ্যান ঘুরছে, আলো জ্বলছে। আমি মনে মনে বললাম, যাক বাবা, বাঁচলাম, বিদ্যুৎটা তো আছে। আমিন বলল, ফ্রেশ হয়ে নে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে ফেল। বিদ্যুৎ চলে যেতে দেরি নেই, যখন তখন চলে যায়। কলঘরটা বেশ পরিষ্কার, শ্যাওলাও নেই একটুও। আমি হাত মুখ ধুয়ে এসে দেখি খাবার প্রস্তুত। বেশ অবাক হলাম। আমিন আমার মনের ভাব বুঝতে পেরে বলল, অবাক হচ্ছিস? অবাক হওয়ার কিছু নেই, আমি তো একা থাকি, আমার সব অভ্যেস আছে, সব রেডি থাকে। আর আজকের খাবার আগেই রান্না করা ছিল,
আমি শুধু গরম করেছি। খাবারের আয়োজন বেশ রাজকীয়। মুড়ি ঘন্ট, ভাজা মাছ, মুরগির ঝোল, খাবারের শেষে পায়েসও ছিল। রান্না খুব সুস্বাদু। খিদে পেটে স্বাদ যেন আরও বেড়ে গেছে। কিন্তু পুরো ব্যাপারটা আমার এখনও খটকা হয়ে আছে। বাল্যবন্ধুর সঙ্গে এখনও সহজ হয়ে উঠতে পারিনি আমি। খাওয়া শেষ হওয়ার আগেই লোডশেডিং। আমিন বলল, যাক, আজ তাও বেশ কিছু সময় আলো ছিল, অন্যদিন এটাও থাকে না। আমি অবাক হয়ে বললাম, তোর একা একা ভালো লাগে এমন থাকতে? আমিন বলে, খারাপ লাগে না, দিন কেটে যায়। ব্যস্ত থাকি, নানা কাজকর্ম করি, বইপত্র পড়ি। তোর তো পাশের রুমে যাওয়ার সুযোগ হয়নি এখনো, ওখানে প্রচুর বই এনেছি। বই আনিস কিভাবে? অর্ডার দিই, পার্সেল আসে, আবার ঢাকা গেলে নিয়েও আসি। তবে আনার ব্যাপারটা খুব ঝামেলার, জানিস তো। তবে বই ছাড়া আর কোনো বিনোদন এখানে নেই। মোবাইলের নেটওয়ার্কও পাওয়া যায় না, ডিশ লাইনও নেই। খানিকক্ষণ নীরবতা, আমরা কেউ কিছু বললাম না। খানিকক্ষণ থেমে আমিন বলে, তুই এবার শুয়ে পড়, অনেক রাত হয়েছে তো, আমি একটু বাইরে থেকে আসছি, যাবো আর আসবো। আমিও বেশ অবাক হলাম। এত রাতে বাইরে? এতদিন পর দেখা, কোথায় একটু কথাবার্তা বলবে তা না, হঠাৎ বাইরে চলে যাচ্ছে এই অন্ধকারে, তাজ্জব ব্যাপার। সে যেন আমার মনের কথা বুঝতে পারে। বলে, হ্যাঁ রে, একটা কাজ করতে ভুলে গেছি, টেনশন করিস না, আমি বাইরে থেকে তালা দিয়ে যাব, রাতে কোনো প্রয়োজন হলে তুই অন্য দরজা দিয়ে বেরোতে পারবি। আমিন চলে গেল। আমি তার জন্য অপেক্ষা করতে লাগলাম। জানলা দিয়ে চাঁদের মিষ্টি আলো আসছে ঘরে, হু হু করে বাতাস বইছে। মোবাইল ফোনটাতে চার্জ নেই, চার্জ যে দেব এমন উপায়ও নেই। মেঘও নেই আকাশে, তারা দেখা যাচ্ছে, ওই তো সপ্তর্ষিমণ্ডল। আমিনের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেলাম। কতক্ষণ ঘুমিয়েছি জানি না, ঘুম ভাঙতেই দেখি, এ কি, একটা ভাঙা বাড়ির মেঝেতেই শুয়ে আছি আমি, অন্ধকার ঘর, চারপাশে একরাশ তেলাপোকা, চামচিকে আর ইঁদুর, দেওয়ালে শ্যাওলা, পলেস্তারা খসে ইট বেরিয়ে পড়েছে। আমার মালপত্র উধাও, কিচ্ছু নেই, পোশাক ময়লা, মনে হচ্ছে কত দিন যেন আমি গোসল করি না, গায়ে ধুলো, পোশাক জীর্ণ। বাইরে বেরোলাম, দেখি একটা বুড়ো লোক হেঁটে যাচ্ছে। আমি তাকে বললাম, চাচা, এটা কি আমিন মাস্টারের বাড়ি না? হ। আমিন মাস্টার কই আছে এখন? বুড়ো লোকটা বলে, ওই দেখো, পাগলটার পাগলামি আবার এই সাত সকালে শুরু হয়েছে, যত সব পাগল ছাগল। আমিন মাস্টার তো সেই কবে মরে ভূত। তোরে কে বলে প্রতি রাতে এই আমিন মাস্টারের বাড়িতে থাকতে? হ্যাঁ,